লাগবে মনে করেন 2 লিটার তেল, সেখানে অনেকে দিতে দেখা যাচ্ছে 5 লিটার 10 লিটার গাড়ি লুট করে নিতে আসছে। কারণটা কি? কোনো পাম্পে তেল দিচ্ছে না। এখন কেন দিচ্ছে না? অথচ তেল রিজার্ভ আছে। বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, খালি হাতেই ফিরছেন অনেক চালক। মধ্যপ্রাচ্য যুদ্ধে অনিশ্চয়তায় শ্রম বাজার, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীরা দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা মন্ত্রীর। মানুষের যেখানে যেটা প্রয়োজন মানে আমরা অ্যাম্বাসেডরদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। পুঁজিবাজারে আবারও অস্থিরতা, গেল সপ্তাহে ডিএসসির প্রধান সূচক কমেছে প্রায় 400 পয়েন্টের মতো, বেশিরভাগ শেয়ারের দরপতন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দর্শক, শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে রাজধানীতে বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে মিলছে না কোনো ধরনের তেল, খালি হাতেই ফিরছেন যানবাহন চালকেরা। ভোর থেকেই ঢাকার বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পগুলোতে গাড়ি আর মোটরসাইকেলের লম্বা লাইন রয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও সরকারের বেঁধে দেওয়া নিয়মে মিলছে না তেল, তাই যানবাহন নিয়ে চালকেরা ঘুরছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। তেল না পাওয়াতে বিভিন্ন পাম্পে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন অনেকে। সরকারকে পাম্পগুলোতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন গ্রাহকেরা, আর পাম্প মালিকরা বলছেন যে হঠাৎ চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়াতে বিপাকে পড়েছেন তারা, ঠিক যে কারণে তেল আসার কথা তেমনটা আসছেও না। সব মিলিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি চাহিদার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তেল দিচ্ছে না, বা দিলেও 1 লিটার বেশি দিচ্ছে না। এইভাবে যেমন এটা এখন বন্ধ আছে, এখন দিচ্ছে না। বাইকে তো প্রতিদিনই তেল লাগে। 2 লিটার করে তেল দেওয়ার কথা সরকার থেকে, সারা দেশে প্রতি পাম্প খোলা থাকবে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, 2 লিটার করে প্রতি মোটর সেল পাবে। এর জন্য আমি সকাল সকাল আসে বললাম তেল নেওয়ার জন্য, এখন দেখি বন্ধ। থেকে আসছি এই পর্যন্ত কোনো পাম্পে 2 লিটার বলতে 1 লিটার তেলও দেয় না। ওনারা বলে যে পাম্পে কোনো তেল নাই। ছিলাম আমরা 3 গাড়ি তেল নিতে, ওই জায়গায় আমাদের গাড়ি তেল দেয় নেই, আমাদের শুধু 1 গাড়ি তেল দেওয়া হয়েছে। ওই 1 গাড়ি তেলটা দেওয়ার পরে আমরা সম্পূর্ণ তেল বিক্রি করে দিয়েছি। দর্শক, এই বিষয়ে আর একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীদের মাধ্যমে জেনে নিতে চাই। আমরা প্রথমে যেতে চাই রাজধানীর আসাদ গেট এলাকায়, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, তেল সংকট নিয়ে আসলে গ্রাহকেরা কি বলছেন, যেহেতু রোজার মধ্যে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন এবং গতকাল থেকে তো আপনি কাভার করছেন বিষয়টি, সেক্ষেত্রে এই সংকট সমাধানের কোনো ধরনের আশ্বাস বা তথ্য আপনার কাছে আছে কিনা? স্মৃতি, আসলে এই মুহূর্তে এই জ্বালানি তেলের যে চাহিদা, বিশেষ করে অকটেন ডিজেলের যে চাহিদা, তা বেড়েছে কয়েক গুণ। পেট্রোল পাম্পের যারা ব্যবস্থাপক আছেন তারা বলছেন যে গত কয়েকদিন ধরে 3 গুণ বেশি চাহিদা তারা মেটানোর চেষ্টা করছেন। আমি আছি আসাদ গেটের পেট্রোল পাম্পে এবং এখানে এই পাম্পে এই তেলের জন্য যে লাইন, অনেক চালক বলেছেন যে তারা ভোর থেকে এসে এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং এই লাইন, এত লাইন, দীর্ঘ লাইন, মানুষ বিশেষ করে বাইকার যারা আছেন, মোটরসাইকেলে যারা তেল সংগ্রহ করছেন তাদের কষ্টটা বেশি। তারা একেবারে তপ্ত রোদের মধ্যে ঠায় দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করার চেষ্টা করছেন এবং শুধু এই ফিলিং স্টেশন, এই আসাদ গেট নয়, রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু এরকম তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি। মানুষজন বলছেন যে আসলে তারা এক ধরনের আতঙ্কে আছেন, বিশেষ করে তেল সংকটে পড়লে তাদের গাড়ি চলবে না এবং এই আতঙ্ক থেকে তারা আসলে তেল নেবার জন্য এই তাদের আগ্রহ। এবং অনেকেই বলছেন যে চাহিদা অনুযায়ী তেল তারা পাচ্ছেন না। 2 লিটার করে তেল 2 লিটার পাবেন আপনি, তাই তো? এই 2 লিটারে আপনার কতক্ষণ সময় যাবে? 2 লিটার আমার অফিসের কাজ সারতে হয়তো আমি 2 দিন সুন্দর মতো চলতে পারবো। 2 দিন পারবেন, তার মানে আবার আপনাকে এরকম আবার ঢুকতে হবে, আবার আমার এই পাম্পে আসতে হবে। আবার আসতে হবে। কতক্ষণ ধরে লাইনে আছেন আপনারা? লাইনে আসি প্রায় 1 ঘন্টার উপরে হয়। 1 ঘন্টা ধরে? জি। আপনি কতক্ষণ ধরে আছেন? প্রায় 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা।
এভাবে করে অনেকেই কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তাদের যেমন ভোগান্তি বাড়ছে, সেই সাথে পেট্রোল পাম্পের যারা কাজ করছেন তারাও বলছেন যে তারা নিরবিচ্ছিন্নভাবে দিনরাত এই গ্রাহকের চাহিদা তারা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। রাব্বি, রোজা রেখে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বেশ কষ্টের ব্যাপার। আমরা অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু ঢাকার বাইরের পাম্পের খবরাখবর জানবো। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাব্বি যেমনটা রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সংকটের কথা বলছিলেন তেলের, সেক্ষেত্রে এখানকার পাম্পে আসলে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল গ্রাহকেরা পাচ্ছেন কিনা? স্মৃতি, অনেকগুলো পাম্পগুলোতে কিন্তু ইতিমধ্যে তেল ফুরিয়ে গেছে। যারা গ্রাহক রয়েছে তারা মোটরসাইকেল এবং বিভিন্ন গাড়ি নিয়ে এসে কিন্তু এখন পর্যন্ত তারা ঘুরে যাচ্ছেন। আমি রয়েছি রাজশাহীর যে আফরিন ফিলিং স্টেশন, এখানে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু তাদের যে তেল ছিল সেই পাম্পগুলোতে সেই তেলগুলো পুরানোর কারণে আশেপাশের যে পাম্পগুলোতে সেগুলো কিন্তু যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু যাচ্ছে। এবং এইখানকার যারা পাম্পের দায়িত্বরত তারা বলছেন যে শনিবার শুক্রবার ডিপো বন্ধ থাকার কারণে কিন্তু এই তেল ফুরিয়ে গেছে এবং আগামীকালকে তেল আসলে তারা তেল দিতে পারবেন। এবং অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে আসলে তেল দেওয়ার যে কার্যক্রম সেটি চলছে। তবে গত 2 দিন থেকে আসলে গ্রাহকরা অতিরিক্ত তেল, চাহিদার একদমই অতিরিক্ত তেল কেনাতে এই সাময়িক যে সংকট কিছুটা সেটিও কিন্তু সৃষ্টি হয়েছে রাজশাহীতে। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে তেলের সংকট হতে পারে, এমন পরিস্থিতিতেই কিন্তু রাজশাহীর যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে মোটরের বাইক এবং বিভিন্ন যানবাহনের চালকরা তারা আসছেন, তারা আশঙ্কা করছেন যে তেল ফুরিয়ে যেতে পারে, তেলের দাম বাড়তে পারে এবং তেলের যে সংকট সেটি হতে পারে। সেই আশঙ্কা নিয়ে মূলত পাম্পগুলোতে যারা মোটরসাইকেল চালক রয়েছেন এবং যারা গ্রাহক রয়েছেন সকলে কিন্তু এসে ভিড় করছেন সকাল থেকে। এরই মধ্যে কিছু কিছু পাম্পে তেল ফুরিয়ে গেছে এবং শুক্রবার এবং শনিবার যেহেতু ডিপো থেকে তেল দেওয়া বন্ধ থাকে, আগামীকালকে তেল আসলে তেল পাবেন। এবং পাম্প মালিকরা বলছেন যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, এখন পর্যন্ত তেলের কোনো সংকট নেই। স্মৃতি, তাহলে আশা করা যায় আগামীকাল থেকে সংকট কিছুটা সমাধান হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ তেলের সংকটের কথা জানাচ্ছিলাম বিভিন্ন পাম্প থেকে। এবার আমরা একটু অভিযানের খবরাখবর জানাবো যে যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন তেল পাম্পে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পাম্প মালিকরা যেন জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই লক্ষ্যে রাতে বেশ কিছু ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়েছে। এ সময় একটি পাম্পে তেলের হিসাব সংরক্ষণ এবং রেজিস্টার বই না থাকাতে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জানিয়েছেন যে সঠিক দামে তেল বিক্রি এবং কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা তা তদারকির জন্য নিয়মিতভাবেই এমন অভিযান চলমান থাকবে। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম, যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 30%। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ইসরায়েল হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি এবং পরিবহন খাত। বৈশ্বিক তেল সরবরাহের 20% নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে চরম উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। এশিয়ার শেয়ার বাজারে গত 6 বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গিয়েছে। বিপরীতে তেলের বাজারে দেখা গিয়েছে বড় উলম্ফন। মার্কিন ক্রুড তেলের দাম 19% বেড়ে পৌঁছেছে $80। জ্বালানির এই আকাশছোঁয়া মূল্যে বিশ্বজুড়েই নতুন করে দেখা দিয়েছে মূল্যস্ফীতির সংখ্যা। ডলার শক্তিশালী হওয়াতে মান হারিয়েছে ব্রিটিশ ইউরো এবং ব্রিটিশ পাউন্ড। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার। নিরাপত্তাহীনতায় দিন কাটছে অনেক প্রবাসীর। চাকরি হারানোর পাশাপাশি এসব দেশে নতুন কর্মসংস্থানও সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। প্রবাসী শ্রমিকদের যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন যে নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চাকরি হারানো কর্মীদের সহায়তায় দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। নিশানা বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে। কয়েকদিনের টানা আক্রমণ আর পাল্টা আক্রমণে অশান্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের পুরো শ্রমবাজার। বাংলাদেশি কর্মীদের প্রায় 90%-এরই কর্মসংস্থান হয় এসব দেশে। গত বছর শুধু সৌদি আরবেই কর্মসংস্থান হয়েছে 67%। সব মিলিয়ে 65 থেকে 70 লাখ মানুষ কর্মরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও সংকুচিত হয়ে আসবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। প্রভাব দুভাবেই পড়ার সম্ভাবনা। যারা অলরেডি সেখানে যাওয়ার চিন্তা করছেন, আবার যারা অলরেডি সেখানে আছেন, কাজ করছেন বা মাত্র সেখানে গেছেন, উভয়ভাবেই প্রভাব পড়বে। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দিক চিন্তার পাশাপাশি এটাও ভাবা দরকার যে শুধু মধ্যপ্রাচ্য না, আমরা তো বলি যে আমাদের শ্রমবাজার সম্প্রসারণটা দরকার। আমাদের কর্মীরা কিন্তু সেখানে চাকরি হারাতে পারে, কর্মীদেরকে ফেরত নিয়ে আসা লাগতে পারে। আবার কর্মীরা যে যাওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করতে, সেই কর্মীরা হয়তোবা খুব দ্রুত নাও যেতে পারতে পারে। সব মিলিয়ে আমাদের এই যে অভিবাসন খাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বড় সমস্যা এই মুহূর্তে তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণের জন্য। চলমান যুদ্ধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক প্রবাসী কর্মী। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি আপৎকালীন সময়ে অর্থ সহায়তার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। সাময়িকভাবে কোনো জায়গায় শেল্টারের ব্যবস্থা করা, যেখানে তারা আশ্রয় নিতে পারেন, নিরাপদ আশ্রয় থাকতে পারেন, অথবা তাদের যদি অনিরাপদ শহর ছেড়ে নিরাপদ শহরে যেতে হয়, কিভাবে কোথায় আশ্রয় নিতে পারেন, সবার ব্যবস্থা হয়তো সরকার করতে পারবে না। সেখানে ওখানকার স্থানীয় সরকার বা সেখানের যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের দূতাবাসগুলো যোগাযোগ করতে পারে, ইমিডিয়েটলি যোগাযোগ করা যেতে পারে। আমাদের একটি মানুষও কোনো কারণে হতাহত না হয়, এমবেসির পক্ষ থেকে তাদেরকে যাতে সতর্ক করা হয় এবং একই সাথে তাদেরকে যদি আপৎকালীন কোনো অর্থ সাহায্য দরকার হয়, যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায়, কোনো কোম্পানিতে যদি দেখা যাচ্ছে যে সেই কোম্পানি চাকরিচ্যুত হয়েছে, আপৎকালীন যাতে তাদেরকে অন্ততপক্ষে তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সেদেশে অবস্থানকারী কর্মীদের করা হয়, সেটা কিন্তু দূতাবাসের পক্ষ থেকে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, যুদ্ধকালীন সময়ে সংকটে থাকা কর্মীদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেফটি সিকিউরিটির জন্য আমাদের মানুষের যেখানে যেটা প্রয়োজন, মানে আমরা অ্যাম্বাসেডরদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার আশ্রয় রাখা, ইভেন কেউ হয়তো কর্মসংস্থান নাই, তার খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করা, এইগুলো আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করতেছি। আটকে পড়া শ্রমিকদের ছুটি এবং ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বর্তমান পরিস্থিতির আলোকে তারাও সেটা এগ্রি করতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুধু নারী নয়, ঈদকে সামনে রেখে পুরুষদের জন্য রকমারি বিভিন্ন ডিজাইন আর ফ্যাশনের জুতা, স্যান্ডেলের পোস্টার সাজিয়েছে নামি দামি ব্র্যান্ড সহ দেশীয় অনেক প্রতিষ্ঠান। এখনো পর্যন্ত কেনাকাটার বড় ধুম বা না পড়লেও বিক্রেতারা বলছেন যে আর কয়েকদিনের মধ্যে জমে উঠবে ছেলে বুড়ো সবার জুতা কেনার হিড়িক। ঈদে চাই নতুন জুতা, পোশাকের সাথে মানানসই জুতা খুঁজতে ক্রেতাদের ভিড় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। ঈদের জন্য জুতা কিনতে আসি। পাঞ্জাবি ক্ষেত্রে তো আসলে শুজ যায় না, তারপরেও নিউ অ্যারাইভাল কোনটা আসছে ওই জন্য একটু চয়েস করে রাখছি আর কি। শু টাইপের খুঁজছিলাম, যার একসাথে ফর্মাল কাজও হয়ে যাবে, একটা ঈদও পার হয়ে যাবে এই জন্য। পোশাকে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবির সঙ্গে স্যান্ডেল বা নাগরা। নামাজের পর ফর্মাল লুকের জন্য অনেকেই বেছে নিচ্ছেন জুতা, কেডস কিংবা বুট। ক্রেতাদের পছন্দ মাথায় রেখে ট্রেন্ডি ডিজাইন আর স্টাইলিশ ফুটওয়্যার এনেছে ব্র্যান্ডগুলো। পাঞ্জাবির সাথে ব্ল্যাক স্লিপারটা আমার পছন্দ। দামে একটু কম, একটু আরামদায়ক, টেকসই তো হতেই হবে অবশ্যই এবং দেখতে সুন্দর। যেরকম চাচ্ছি আসলে ওরকম পেয়ে যাচ্ছি। এবার ঈদে বেশ কিছু কালেকশন আছে। বিক্রেতারা বলছেন বাজার এখনো জমেনি, বেতন বোনাস পেলেই বাড়বে কেনাকাটার চাপ। কাস্টমারের চাপ এখনো তেমন একটা নাই, কিন্তু আশা করা যায় শুক্রবারের পর থেকে চাপটা বাড়বে। কালেকশনও ভালো আছে, কাস্টমাররা আসতেছে, বেচাকেনা ভালো হচ্ছে ইনশাল্লাহ। কাস্টমার কাছ থেকে খুব সাড়া পাচ্ছি আমরা। অনেক নতুন আর্টিকেল আসছে, তো কাস্টমাররা সেই আর্টিকেল থেকে, প্রোডাক্ট থেকে তাদের পছন্দের সেই প্রোডাক্টগুলো পাচ্ছে। ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন নন ব্র্যান্ড ফুটওয়্যার কোম্পানি ক্রেতা চাহিদার কথা চিন্তা করে নতুন ডিজাইনের জুতা বাজারে এনেছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক এবার জানিয়ে দেবো সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর আপনাদেরকে। বড় ধরনের পতন হয়েছিল গত সপ্তাহের পুঁজিবাজারের সূচকে। ডিএসসি প্রধান সূচকই কমেছে প্রায় 400 পয়েন্টের মতো। সপ্তাহের ব্যবধানে লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 359 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5240 পয়েন্টের। পাশাপাশি ডিএসসিএস এবং ডিএসসি 30 সূচকও কমেছে 158 পয়েন্টের মতো কমেছে ডিএসসি 30 এবং 67 পয়েন্টের মতো কমেছে ডিএসসিএস সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 3,482 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 3,624 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 59টি, কমেছে 325টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 8টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে গত সপ্তাহে শেষে ছিল অরিয়ন ইনফিউশন। হাত বদল করেছে এই কোম্পানিটি মোট 41,66,00,000 টাকার শেয়ার। প্রায় 40 কোটি টাকার কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে সিটি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপিও ফার্ম। প্রায় 44 বেড়ে দর বৃদ্ধি তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং। এরপরে রয়েছে যথাক্রমে দ্বিতীয় স্থানে ফার্স্ট ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স। প্রায় 23 কমে দর পতনের তালিকায় শীর্ষে ছিল সেখানে রহিমা ফুড। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। দর্শক একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর আপনাদেরকে জানিয়ে দিব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপিআই, 3টি সূচকই কমেছে, কিন্তু মূল সূচক যেটি সিএসপিআই সেটি কিন্তু 5 পয়েন্টের মতো কমেছে। লেনদেন হওয়া 285টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 63টি, কমেছে 213টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 9টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশন। মোট 32,85,00,000 টাকার শেয়ার হাত বদল করেছে কোম্পানিটি 22,89,00,000 টাকা কিছু বেশি লেনদেন নিয়ে। এর পরের অবস্থানে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক। দর বৃদ্ধি তালিকায় গত সপ্তাহে সিএসসিতে শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রায় 41% মতো। এর পরের অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ফ্যামিলি ট্যাক্স। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে চলছে মাছ আহরণের উপর 2 মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন জেলার প্রায় 7 উপজেলার কমপক্ষে 3 লাখ জেলে। নিষেধাজ্ঞা আরোপের 1 সপ্তাহ হলেও জেলেদের ভাগ্যে এখনো পর্যন্ত জোটেনি ভিজিএফ এর চাল। আয় রোজগার না থাকাতে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। যে পল্লী জেলেদের হাঁকডাকে সদাই সরগরম, সেখানে আজ শুধুই নীরবতা। ইলিশ সহ সব ধরনের মাছ আহরণে 2 মাসের নিষেধাজ্ঞায় কর্মহীন মৎস্যজীবীরা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মার্চের 1 তারিখ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। তাই জাল বা ট্রলার মেরামত করেই কাটে মৎস্যজীবীদের সময়। সরকার যদি আমাকে চাল না দেয়, সুযোগ না দেয়, তো আমরা ফুলান চলন কি খাবো? আজকে দিব, কালকে দিব, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত চাউল আমরা পাই না। জেলেরা উপরে কাজ করতে জানে না, উপরে কাজ করবো কিভাবে? উপরে কাজ জানলে না করবো। আমরা যারা প্রকৃত জেলে, তারা জেলে কার্ড পায় না। জেলে কার্ড পায় হইলো দোকানদারেরা, নেতারা পায় জেলে কার্ড। নিষেধাজ্ঞা আরোপের বেশ কয়েকদিন পেরোলেও জেলেদের ভাগ্যে জুটেনি ভিজিএফ এর চাল। একে তো সামনে ঈদ, তার মধ্যে নেই আয় রোজগারও। দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। চাল বিতরণের পাশাপাশি অনিবন্ধিত জেলেদের দ্রুত নিবন্ধনের আওতায় আনার দাবি তাদের। সংসার চালাতে অনেক কষ্ট হয়, ধার দেনা করে যে কাটতেন দেনা করতে হয়, লাভের ফলিত হয়। 10 বছর ধরে জেলে কাজ করি, এখনো জেলে কার্ড হয়নি। 2 বার করে জেলে কার্ড দিছি, আইডেন্টি কার্ড জমা দিছি, জেলে কার্ডের এখনো হয়নি। মৎস্য কর্মকর্তা জানান, জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিগগিরই ভিজিএফ এর চাল বিতরণ শুরু হবে। অনিবন্ধিতদের তথ্য হালনাগাদের কার্যক্রমও চলমান। জানান, নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের ব্যাপারেও অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জেলেদের তালিকা হালনাগাদ চলছে। যেসব জেলে প্রকৃত মৎস্যজীবী নয়, তাদেরও হালনাগাদ কার্যক্রমের সাথে সাথে নতুন জেলে নিবন্ধনের কাজও আমাদের চলমান আছে। তবে যেহেতু এই কার্যক্রমের জন্য সরকারের বরাদ্দ সাপেক্ষে আমরা করে থাকি, সে বরাদ্দ প্রাপ্তিতে আমরা যতটুকু বরাদ্দ পাবো সে অনুযায়ী আমরা নতুন করে নিবন্ধন করব।
জেলার 7 উপজেলায় প্রায় 3 লাখ জেলে থাকলেও নিবন্ধিতদের সংখ্যা 1,67,970 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।